ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর সংশয় নেই। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। নির্বাচন দেরি হলে গৃহযুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়, সতর্ক করলেন আমির খসরু। ক্ষমতা এলে দাবি নিয়ে কাউকে রাস্তায় নামতে হবে না, মন্তব্য জামাত আমিরের। ভোটে কোনো দলের পক্ষে কাজ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে হুঁশিয়ারি সিইসির। দলগুলোকে কমিশনের বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান। কাল মহাষষ্ঠী দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে সাজসজ্জায় ব্যস্ত শিল্পী। নিরাপত্তা জোরদার। পূজার অনুষঙ্গ ও পোশাকের দোকানে উৎসবের রং। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা, পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিএনপি, জামায়াত ও এনসিপির সফর সঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মিয়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোনো সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামাত ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। by His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনুস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অভ্যুত্থানের 14 মাস পরও পিয়ার সহ নানা ইস্যুতে এখনো কেন বিতর্ক, সেই প্রশ্ন তুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অভ্যুত্থানের পর যেসব দেশ নানা তর্ক বিতর্ক করে গণতন্ত্রে ফিরতে দেরি করেছে, সেখানেই গৃহযুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেমিনারে সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনে আলোচনার মধ্যেই জামাত সহ কয়েকটি দলের কর্মসূচির সমালোচনা করেন বিভিন্ন দলের নেতারা। সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়ন পদ্ধতি, নির্বাচন ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক এখন টেবিল থেকে রাজপথে। জামায়াত সহ কয়েকটি ধর্মভিত্তিক দল সংসদের 2 কক্ষে পিয়ার দাবিতে মাঠের কর্মসূচিতে নামলেও এ পদ্ধতির পুরোপুরি বিরোধী বিএনপি সহ সমমনারা। আবার কোনো দলের অবস্থান কেবল উচ্চকক্ষে পিয়ারের পক্ষে। 3-4টা তালিকা আছে যে সরাসরি। শনিবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় উঠে আসে সমসাময়িক এসব প্রসঙ্গ। সেমিনারে ঐক্যমত্য কমিশনে আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচির সমালোচনা করেন বেশ কয়েকজন রাজনীতিক। বলেন, আরেকটি 1-11 কিংবা নতুন সংকট তৈরি হলে দায় বর্তাবে আন্দোলনকারীদের উপর। বাংলাদেশে যদি আরেকটি 1-11 সৃষ্টি হয়, তাহলে যারা এখন আলোচনা না করে বরং রাজপথে নেমে দেশকে আনস্টেবল করার চেষ্টা করছে, তারা কিন্তু দায় এড়াতে পারবে না। কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিক্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয় এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। কতদূর ভোট হবে, ভালো ভোট কতখানি হবে, এইসব প্রশ্ন সবার মধ্যে। ভোটের কতদিন আছে, যেভাবে বলা হয়েছে তাতে 4.5 মাস। এখনো মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই ভোট হবে তো? এটা কোন ধরনের কথা? 4 মাস পরে ভোট, এখনো যদি মানুষ সন্দেহের মধ্যে থাকে, তাহলে আমাদের ক্রাইসিস কি? সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার ইস্যুতে দলগুলোর ঐক্যমত্য হলেও জনগণের অনুমোদন নিতে হবে। এ সময় আলোচনায় যেসব ইস্যুতে ঐক্যমত্য হয়েছে সেখানেই সমাপ্তি টানার পরামর্শ দেন তিনি। আমরা যদি ঐক্যমত হয়েও থাকি, এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে।
কারণ আমাদেরকে তো সেই দায়িত্ব কেউ দেয় নাই। আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাস করার জন্য। আজকে যদি আমরা সবাই নাকে খত দিয়ে সব অনেক কিছু জিনিস ঐক্যমত হয়ে যায়, কালকে যদি বাংলাদেশের মানুষ ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে? নতুন নতুন ইস্যু বিভ্রান্তি বিভেদ তৈরি করছে উল্লেখ করে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন, সংকট বিপর্যয় এড়াতে প্রয়োজন দ্রুত গণতন্ত্রে ফেরা। ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন। যেই সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই প্রক্রিয়াতে ঢুকছে, এই চক্রের মধ্যে যারা পড়েছে, সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। আমরা বাংলাদেশকে তো সেদিকে নিয়ে যেতে পারবো না। সেমিনারে বক্তারা বলেন, সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ঝুঁকিতে পড়বে স্থিতিশীল শাসন ব্যবস্থা। নির্বাচনের মাধ্যমে ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য কাউকে রাস্তায় নামতে হবে না। খুনে ধরা বাংলাদেশকে বদলে ফেলার প্রত্যয় জানালেন জামায়াতে ইসলামীর আমির। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ গড়ার কারিগর ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDB এর বার্ষিক কাউন্সিল অধিবেশন 2025 রাজধানীর কাকরাইলের IDB ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এই আয়োজনে যোগ দেন সংগঠনের সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা। এ সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দাবি তুলে ধরেন বক্তারা, প্রতিবাদ জানান প্রকৌশলীদের আন্দোলনের বিরুদ্ধে। অনুষ্ঠানে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম বলেন, জনগণের আত্মিক উন্নয়ন যদি না হয় তবে অবকাঠামোগত উন্নয়ন করে কি লাভ? আমরা উন্নয়ন করছি দেশকে গড়াবার জন্য, কিন্তু দেশ গড়লেই কি দেশ সঠিক পথে চলতে পারে? সেই দেশের নাগরিক জনগণ যদি আর্থিক উন্নয়ন না হয়, তাহলে কিন্তু দুইটার সমন্বয় না হলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন না হোক, অন্তত এক্সপ্রেস ট্রেন চালাবেন। ভাঙা শিক্ষা ব্যবস্থা বিলোপ করে তৈরি করা হবে নৈতিক আর বৈষয়িক শিক্ষার মেলবন্ধন। আমরা এই গুণে ধরা বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। এদিকে রাজধানীর সূত্রাপুরে ঢাকা 6 সংসদীয় আসন নিয়ে সমাবেশে যোগ দেন ওলামা মাশায়েখ পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যে নির্বাচন কেন্দ্রে যে পরিবেশ থাকার প্রয়োজন, সেই পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। ভোটে কোনো দলের পক্ষে কাজ করলে দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচন কর্মকর্তা সম্মেলনে এমন হুঁশিয়ারি দিয়েছেন সিইসি। রাজনৈতিক দলগুলোকে ইসির বিরুদ্ধে অহেতুক অভিযোগ না করার আহ্বান জানান কমিশনাররা। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় নির্বাচন কর্মকর্তা সম্মেলন। এতে সারা দেশ থেকে আসা উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। সম্মানিত বিশেষ অতিথি, ভোটের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে কমিশনের কাছে নিজেদের দাবি তুলে ধরেন ইসি কর্মকর্তারা। রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগের মাধ্যমে আমাদেরকে নির্বাচনে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ আছে এবং আমরা বিশ্বাস করি আপনারা এই উদ্যোগটি গ্রহণ করবেন। সম্মেলনে নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় আগামী নির্বাচন হবে সবচেয়ে চ্যালেঞ্জের। নির্বাচনের নামে আর প্রহসন করা যাবে না, এ নিয়ে হুঁশিয়ার করেন কর্মকর্তাদের। পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান কর্মকর্তাদের প্রতি। এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন। এখন পর্যন্ত নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, পেশাদারিত্বের সাথে আমরা কাজ করব। ভালো নির্বাচন করার বিকল্প নেই উল্লেখ করে কমিশনকে অহেতুক অভিযুক্ত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। সিইসি জানান, নির্বাচনে বেআইনি কোনো নির্দেশনা দেওয়া হবে না ইসি থেকে। কোনো দলের পক্ষ নিয়ে কাজ করলে দায় নিতে হবে কর্মকর্তাদের, নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দিব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না।
আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক। আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বছর না ঘুরতেই জুলাই শহীদদের কবরে কবরস্থ করা হচ্ছে অন্য মানুষদের লাশ। শহীদদের কবর সংরক্ষণ না করায় ক্ষুব্ধ শহীদদের স্বজনরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর সংরক্ষণের উদ্যোগ নিলেও বাস্তবতা ভিন্ন। গেজেটভুক্ত জুলাই শহীদ মোহাম্মদ কামালকে দাফন করা হয়েছে মিরপুর 11 নম্বরের জান্নাতুল মাওয়া কবরস্থানে। গত সপ্তাহে তার কবরের জায়গায় দাফন করা হয় আরেকজনের লাশ, যে কবরটি এখন নাম ফলকবিহীন। স্বজনদের অভিযোগ, জুলাই শহীদদের কবর নিয়ে এমন গাফিলতি শহীদদের অবমাননার শামিল। 19শে জুলাই আমার আব্বা গুলি লাগে মিরপুর 10 নম্বর। আমরা কিন্তু জানি না সেদিনকারে যে আমার আব্বার গুলি লাগছে। আমার বাবার কবরের সংরক্ষণের জন্য এটার জন্য আমি দাবি জানাই, প্লাস হচ্ছে এটার জন্য আমি বিচার চাই। এ বিষয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। অনতিবিলম্বে শহীদদের কবর সংরক্ষণের দাবি জানান সংগঠনটির শহীদ ও আহত সেলের সম্পাদক। সরকারের অনেক বড় গাফিলতি আছে। কবর সংরক্ষণ এবং বাধাই কার্যক্রম হবে, এটা আরো 1 বছর আগে থেকে বলা হচ্ছে। তাদের কবরটাও আমরা সংরক্ষণ করতে পারতেছি না, আর ওদিকে অন্যান্য কাজ হয়ে যাচ্ছে। তো বৈষম্য তো মরার পরেও শহীদরা পাচ্ছে। এদিকে রেজিস্টার খাতায় জুলাই শহীদদের তথ্য না থাকায় কবরস্থানের নিয়ম অনুযায়ী 1 বছর পর সেখানে নতুন লাশ দাফন করা হয়েছে বলছে কর্তৃপক্ষ। ওখানে তথ্য দেওয়া হয়েছে যে তার মৃত্যুর কারণ ছিল স্ট্রোক জনিত। আমাদের কাছে আসলে যে সে যে শহীদ হয়েছে এই কোনো তথ্যই ছিল না, আর তথ্য না থাকার কারণে এই কবরটা 1 বছর হওয়ার পরে চেঞ্জ হয়েছে। তথ্য ভুলের কারণে আমাদের এই জিনিসটা এটা একটা এই ঘটনাটা ঘটছে। 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন চা বিক্রেতা মোহাম্মদ কামাল। 19 জুলাই মিরপুর 10 নম্বরে গোলবিদ্ধ হন তিনি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদেরকে বলতে হবে যে কথাগুলো আমরা ইদানিং কেন যেন বিস্মৃত হয়ে যাচ্ছি। হয়তো বা সুখের দিনে আমরা অতীতের বেদনা বিদুর দিনগুলোকে ভুলে যাই, সেজন্য আবার আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যে পরিস্থিতি দেখেছি তার একটি অর্থনৈতিক জরিপ শ্বেতপত্র প্রকাশ হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকে। আপনারা সবাই জানেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব দেবপ্রিয় ভট্টাচার্য সেই শ্বেতপত্র প্রণয়নের প্রধান ছিলেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের মানুষের যে সম্পদ লুটপাট হয়েছে তার কিঞ্চিত খতিয়ান আমি 2-1 মিনিটে দেব, যেন আমরা বিস্মৃত হয়ে না যাই। তার বর্ণনা মতে, শ্বেতপত্রের বর্ণনা মতে, বাংলাদেশে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে দেশের মানুষের সম্পদ 29,25,000 কোটি টাকা। প্রতি বছর গড় পর্তায় 2 লক্ষ টাকারও বেশি। তার হিসাবে কর ফাঁকি, কর মওকুফ, রাজস্ব ফাঁকির মধ্য দিয়ে যেই টাকা তছরূপ করা হয়েছে তা দিয়ে বাংলাদেশের শিক্ষা বাজেট 2 গুণ, স্বাস্থ্য বাজেট 3 গুণ করা যেত। এইভাবে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে বিগত 15 বছরের আওয়ামী দুঃশাসনে 2,80,000 কোটি টাকা লুটপাট হয়েছে রাজনৈতিক চাঁদাবাজির নামে, এবং বিভিন্নভাবে টাইম বৃদ্ধি করার মধ্য দিয়ে কোনো প্রকল্প 70% পর্যন্ত ব্যয় বৃদ্ধি এবং 5 বছর পর্যন্ত সময়সীমা বৃদ্ধির মাধ্যমে। এইভাবে ব্যাংকিং সেক্টর এবং আর্থিক খাতের অবস্থা আপনারা জানেন। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশে লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই রাজনৈতিক বিবেচনায় যে ঋণ প্রদান করা হয়েছে, শ্বেতপত্রে বলা হয়েছে সেই ঋণের পরিমাণ দিয়ে 24টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। একটা পদ্মা সেতু নির্মিত হয়েছে, আপনারা জানেন সেটা 10,000 কোটি টাকার প্রকল্প কিভাবে 40,000 কোটি টাকায় সমাপ্ত হয়েছে। এইভাবে বাংলাদেশে আমরা এখন ব্যাংকিং সেক্টরে দেখতে পাচ্ছি
সম্পূর্ণ দেউলিয়ত্ব, যেখানে অঘোষিতভাবে আমরা জানি প্রায় 5 লক্ষ কোটি টাকা খেলাপি ঋণে জর্জরিত আমাদের ব্যাংকিং সেক্টর। এই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আর্থিক ব্যবস্থা লুটপাটের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, সর্বসময়ের জন্য লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস, বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস। এই দেশে লুটপাট এবং সন্ত্রাসের মধ্য দিয়ে, গণতন্ত্র হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতন্ত্রবিহীন করদ রাজ্যে পরিণত করার ইতিহাস এই আওয়ামী লীগের ইতিহাস। আমরা যেন সেটা কখনো বিস্তৃত না হয়ে যায়। এই বাংলাদেশের মানুষ স্মরণে রাখতে হবে, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গণ অভ্যুত্থানের সময় 1400 মানুষকে হত্যা করেছে। সেই 1400 মানুষ কিভাবে হত্যা করেছে তার প্রক্রিয়া আপনারা জানেন। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে এদেশের জনগণকে, নিরীহ জনগণকে, আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নাই। কুমিল্লায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। এছাড়া তার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টেলিভিশনের ফেসবুক পেজে। কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এই মুহূর্তে খুলনার হেলাতলা মণ্ডপে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শারদীয় দুর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। খুলনার বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দিরে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। এখন আসলে উৎসবের শুরুর অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন। আমি এখন রয়েছি খুলনার হেলাতলায় সোনাপট্টি মন্দিরে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেগুলো আসলে শেষ করেছেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে অনেক ভক্ত তারা কিন্তু আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই প্রতিমা দর্শন করতে ভিতরে আসলে অবস্থান করছেন। যদি বলি যে আনুষ্ঠানিকভাবে মহাষষ্ঠীর মাধ্যমে আগামীকাল শারদীয় দুর্গা পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এর আগে আজ কিন্তু আজ রাত 8টায় বোধন এর মাধ্যমে এই যে শারদীয় উৎসব সেটি আসলে শুরু হবে। এছাড়া আগামীকাল সকাল 8টায় পূজার শুরু হবে, পাশাপাশি সকাল 9:30টায় অঞ্জলি প্রদান হবে। এমনটি আসলে বলছেন যারা এখানকার ধর্মীয় সনাতন ধর্মীয় যারা রয়েছেন তারা আসলে বলছেন। আমরা এই মুহূর্তে যে জিনিস দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণ সম্পন্ন করার পর আসলে যারা এখানে রয়েছেন তারা আসলে বলছেন যে তারা তাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন তারা আসলে উৎসবের অপেক্ষায় রয়েছেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, খুলনা জেলায় এবার কিন্তু প্রায় 1000 পূজা মণ্ডপ এবং মন্দিরে এই পূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে এছাড়া কিন্তু পুরো খুলনা বিভাগের তথ্য যদি দিই প্রায় 5000 মণ্ডপে এবং মন্দিরে কিন্তু এই পুজোর আনুষ্ঠানিকতা রয়েছে। এখানকার যারা খুলনা মহানগর এবং জেলা পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ তারা আমাদের বলছেন যে তারা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির সবশেষ খবর। শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানছিলাম খুলনা থেকে। পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করতে বলে জানিয়েছেন পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে পর্যটন দিবসের র্যালিতে অংশ নিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে পর্যটকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে। র্যালিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটন সংগঠন, আদিবাসী সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা অংশ নেন। এ সময় পর্যটন ভবনের মেলায় বিভিন্ন স্টলও ঘুরে দেখেন উপদেষ্টা। পরে এক আলোচনা সভায় পর্যটন নিয়ে বিভিন্ন দাবি উপদেষ্টার সামনে তুলে ধরেন বক্তারা। লক্ষ্য হচ্ছে যে আমাদের পারিবারিকভাবে আমরা যে বাংলাদেশের যে চিহ্নিত যে পর্যটন এলাকাগুলো আছে এই এলাকাতে আমাদের ভ্রমণকে নিরাপদ, আনন্দময়, স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী, আমরা এই জিনিসটাকে নিরাপদ এবং আনন্দময় করার জন্য আপনারা জানেন যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার করেছি। তো সামগ্রিকভাবে আমরা সক্ষমতা, আচরণবিধির মাধ্যমে দায় এবং অধিকার নিশ্চিত করা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। সময় সংবাদে আরও থাকছে। নাইখামছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ, চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বিছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। মূল হোতাদের ধরার চেষ্টায় বিজিবি।
গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামের অগ্নিকাণ্ডে চিকিৎসাধীন অবস্থায় নিহত ফায়ার ফাইটার নাইমের প্রথম জানাজা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অংশ নেন। এর আগে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাইম। এ নিয়ে ৩ দমকল কর্মী সহ প্রাণ গেল 4 জনের। 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন ও সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কোনো ভ্রুক্ষেপ না করে তার স্টাফদের এবং ওই দেশকে ওগুলি বাঁচাবার জন্য সে নিজের জান দিয়ে গেছে, ভিতরে ঢুকছে। নিজের জীবনের বিফল করে সে গত মানুষের জানমাল রক্ষা করার জন্য আমার জান্নাত শহীদ, জান্নাতের পাখি হয়ে গেছে। সে দেশের জন্য জীবন দিছে, দেশবাসী জানি ওর জন্য দোয়া করে। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নাইমের জানাজা অনুষ্ঠিত হয়। নাইমকে স্মরণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। স্মৃতিতে উঠে আসে তার বীরত্বে গাথা কর্মজীবনের বিভিন্ন গল্প। ওরা আগের দিন সন্ধ্যার সময় এখান থেকে যায়, পরের দিন সন্ধ্যা বেলায় সে বার্ন ইউনিটে ভর্তি। সব দিক থেকে অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিল। আমরা সবচেয়ে ভালো ব্যক্তিকে আমাদের মাঝ থেকে হারাইছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এখন আমাদের তরফ থেকে যত কিছু করার আমরা অবশ্যই করব। ছেলে বাচ্চার এবং আপনার দায়িত্ব এখন আমাদের ফায়ার ব্রিগেড। আমরা মনে করি এটা ফায়ার সার্ভিসকে তারা অনেক গর্বিত করেছে। তারা নিজেদের আত্মদানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করেছে যে ফায়ার সার্ভিস দেশের প্রয়োজনে যে কোনো সময় সেবা প্রদান করতে তারা তাদের জীবন বিসর্জন দিতে পিছু পা হবে না। জানাজা শেষে অগ্নিযোদ্ধা নাইমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। সেখানে তার দাফন সম্পন্ন করা হবে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সম্প্রতি সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। এর বলি হচ্ছেন হতদরিদ্র প্রলোভনে পা দেয়া মানুষ। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারিদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, ওখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখা যায় না, পা পড়লে তারপর পড়ে উঠে। নাইখংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবির এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, চলমান। নাইখংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি।
সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম গুটিয়ে নেওয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী ২৬ অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাই দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে ৬০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে ২৬ অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারা হয়তো অচিরে শুরু করবে। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত ২৫ বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয় বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। নতুন নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান ৯২, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৭%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান ৫৮, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৭৭। রাজশাহী বিভাগে বায়ুমান ৬৭, যা সন্তোষজনক, আর্দ্রতা ৫৯। সিলেট বিভাগে বায়ুর মান ৭৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৬%। খুলনা বিভাগের বায়ুমান ৬০, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬৬। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৩, এটি সন্তোষজনক, আর্দ্রতা ৬৪। রংপুর বিভাগের বায়ুমান ৬৮, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৫৯। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৬৩, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৬১%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো বরিশালে ৫৩ আর সবচেয়ে খারাপ ঢাকায় ৯২। জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ৮০তম অধিবেশনে চতুর্থ দিনে ভাষণে হামাস যেন আর কোনো বর্বরতা চালাতে না পারে, তাই সংগঠনটির কাজ শেষ করার কথা বলেন নেতানিয়াহু। প্রায় ৪৫ মিনিটের ভাষণে তিনি গাজা যুদ্ধ, হামাস, ইরান যুদ্ধ, হিজবুল্লাহ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যান্য মিত্র এবং আব্রাহাম চুক্তি সহ নানা বিষয়েও কথা বলেন। এমনকি গাজায় জাতিগত নিধনের কথাও অস্বীকার করেন তিনি। এদিকে জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বিভিন্ন দেশের প্রতিনিধি। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। This is Prime Minister Netanyahu. The people of Israel are with you.
ইপিএল এর খবর, আজ রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস। সেলহার্স্ট পার্কে ম্যাচটি মাঠে গড়াবে রাত 8টায়। এছাড়া পৃথক ম্যাচে আজ মাঠে নামবে চেলসি ও ম্যানচেস্টার সিটি। গেল বছর লিভারপুলকে হারিয়ে মৌসুম শুরু করেছিল ক্রিস্টাল প্যালেস। কমিউনিটি শিল্ডের ম্যাচে ট্রাই ব্রেকারে জয় তুলে নেয় দি ইগলস। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে এবার নিজেদের মাঠে খেলবে প্যালেস। ইপিএল এর নতুন মৌসুমে এখন পর্যন্ত শুধু এই দুই ক্লাবই অপরাজিত আছে। তবে ইনজুরির কারণে দুই দলই বেশ কিছু ফুটবলারকে ছাড়াই মাঠে নামবে। কমিউনিটি শিল্ডে ইগলসের হয়ে গোল করা ইসমাইলা সার ছিটকে গেছেন চোটের কারণে। লিভারপুল খেলবে হুগো একিতিকে ছাড়াই। লাল কার্ডের নিষেধাজ্ঞায় খেলতে পারবেন না ফ্রেঞ্চ স্ট্রাইকার। নিজেদের মাঠে খেলা হলেও লিভারপুলের বিপক্ষে ইতিহাস পক্ষে কথা বলছে না প্যালেসের। অলরেডদের বিপক্ষে শেষ 16 দেখায় মাত্র একবারই জিতেছে প্যালেস। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। সংগঠনের সকল সহকর্মী, নেতা কর্মী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একটু পরেই আজান দিবে, কাজী বক্তব্যের খুব বেশি কিছু নেই, সময় বেশি নেই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, আপনাদের এই সম্মেলন কয়েক ঘন্টা ধরে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের আপনারা বক্তব্য শুনেছেন। বক্তব্যে বক্তারা বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। আজ যে মুহূর্তে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনের দিন থেকে আগামী কিছুদিন পরে দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে উপস্থিত আমরা প্রত্যেকটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির আমরা কর্মী। এছাড়াও কর্মীর বাইরেও আমি দেখতে পাচ্ছি বহু সমর্থক ভাইয়েরা ও বোনেরা উপস্থিত আছেন। সহকর্মীবৃন্দ, বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আজকের প্রধান বক্তা এখানে তার বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন। এছাড়াও এখানে আরো কয়েকজন সিনিয়র বক্তা তাদের বক্তব্যে উল্লেখ করে দিয়ে গেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের একটি মূল প্রতিপাদ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে ঐক্য, সেটি হচ্ছে জনগণ, সেটি হচ্ছে দেশ গঠন বা পুনর্গঠন। কি? ঐক্য, জনগণ এবং দেশ পুনর্গঠন। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে যে প্রায় ১৫০০-এর মতন আজকে কাউন্সিলর উপস্থিত আছেন, এই ১৫০০ কাউন্সিলর সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল, বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন। কুমিল্লা বলুন, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। বিগত ১৫-১৬ বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত ১৫-১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে, দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে, তা আপনাদের সামনে এর আগের বক্তারা তুলে ধরেছেন, আমি সেই বক্তব্যে যাচ্ছি না। প্রিয় ভাই বোনেরা, আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, হাত করা অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। প্রিয় সহকর্মী, প্রিয় নেতাকর্মী ভাই বোনেরা, আজ স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাহলে এখন কি? এখন হচ্ছে সামনে দেশ গঠন, এখন হচ্ছে সামনে দেশকে পুনর্গঠন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এখানে বহু বক্তা, আমি এখানে সংযুক্ত হবার পরে বহু বক্তা আজকের এই সুন্দর সম্মেলন অনুষ্ঠানটির প্রশংসা করেছেন। এই সম্মেলন অনুষ্ঠানটি কেন সুন্দর হয়েছে? কারণ আজ এখানে যারা আপনারা উপস্থিত আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করা সম্ভব হয়েছে। আপনারা সকলে ঐক্যবদ্ধ আছেন বলেই
এরকম একটি সুশৃঙ্খল ডিসিপ্লিন অনুষ্ঠান আয়োজন করা বা সম্পন্ন করা সম্ভব হয়েছে। প্রিয় ভাই বোনেরা, একটি ঘর যখন তৈরি করতে হয় তখন সকলকে মিলে কাজ করতে হয়। সকলে মিলে যখন কাজ করে, শ্রমিকরা একসাথে যখন কাজ করে, তখন একটি সুন্দর ঘর গঠন করা সম্ভব হয়। কিন্তু যখন একটি ঘরকে ধ্বংস করে দিতে হয় তখন কিন্তু বেশি লোকের প্রয়োজন লাগে না। ঠিক এই দেশটি হচ্ছে আপনার, আমার, আমাদের সকলের ঘর। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ঘরে ডাকাত পড়েছিল গত 15-16 বছর যাবৎ। সেই ডাকাতকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছে। এখন এই বাংলাদেশকে গঠন করতে হবে, কারণ এই দেশ আপনার, এই দেশ আমার, এই দেশ আমাদের সকলের। এই দেশকে গঠন করতে হবে, কিন্তু দেশকে গঠন করতে হলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের সকলের প্রথম দায়িত্ব হচ্ছে দেশ গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ, সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2-3 জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সর্বস্তরের জনগণ, সেটি কিশোর হোক, সেটি তরুণ হোক, সেটি মধ্যবয়স্ক হোক, সেটি মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে, সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, জনসভা করে না। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় ডেলিগেট বৃন্দ, কাউন্সিলর বৃন্দ, একটি কথা মনে নিতে হবে, আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। প্রিয় ভাই বোনেরা, এখানে বহু মুরব্বীও উপস্থিত আছেন। আমরা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে শুনেছি, আমরা যারা আজ আমাদের মধ্যবয়সী বা আমাদের থেকে যারা কম বয়সী আছে, আপনারা বিগত দিনগুলোতে দেখেছেন, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে এক স্বৈরাচার চেপে বসেছিল দেশের মানুষের কাঁধে। পরবর্তীতে সেই স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছিল, একদলীয় শাসনকে বিতাড়িত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে, জনগণ যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, বিতাড়িত করেছে। বিগত 15 বছরে আরেক স্বৈরাচার বসেছিল, সেই স্বৈরাচারকেও বিতাড়ন করেছে জনগণ। প্রিয় ভাই বোনেরা, আজ জাতীয়তাবাদী শক্তির সকল নেতা, সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই, মন দিয়ে শুনবেন কথাটি, এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা, দক্ষিণ জেলার জন্য বলছি না, শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না, এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই, আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই, আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল, তাহলে 2008 সালে তথাকথিত নির্বাচন দিয়ে, 1/11 পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস্ট দেশের কাঁধে চেপে বসেছিল, যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। আসুন, আজানের সময় হয়ে যাচ্ছে, বহু মানুষ একটু পরে আমরা মসজিদে ঢুকবো, আল্লাহর কাছে আমরা মাথা নত করব। আসুন, আমাদের একটি আজকে লক্ষ্য থাকবে। কি সেই লক্ষ্য? সেই লক্ষ্য হচ্ছে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশের বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে, আমাদেরকে দেশ গঠন করতে হবে, এর কোনো বিকল্প নাই।
দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শেষ করার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা কি সকলে ঐক্যবদ্ধ? আজ এই সম্মেলনের মাধ্যমে আমরা কি ঐক্যবদ্ধ? বিএনপির প্রতিটি নেতাকর্মী? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কথা, জরুরি কথা কি সেটি হচ্ছে আমাদের সবচেয়ে লক্ষ্য সবার আগে বাংলাদেশ। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। এটিই হচ্ছে আসল কথা, এটিই আমাদের শুরু, এটিই আমাদের শেষ। সবার আগে বাংলাদেশ। কাজেই আজ আমাদের এই সম্মেলনের লক্ষ্য সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। কুমিল্লায় দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও খেলার খবর। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশের দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপা জয়ী ভারত। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। মৌটুসী, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।